তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম মাইনর পেপার অর্থাৎ MN3 পেপারটির নাম হচ্ছে ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। এই পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি থাকছে দেখো, প্রথম প্রশ্ন থাকছে এমিল ডুরখেইম বর্ণিত সামাজিক সংহতির ধারণাটি আলোচনা করো এবং তার সঙ্গেই আছে যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য। ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দেখো, ফরাসি সমাজতাত্ত্বিক এমিল ডুরখেইম আধুনিক সমাজতত্ত্বের অন্যতম প্রধান স্থপতি। সমাজের কাঠামোগত ভিত্তি এবং সমাজে মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণে তার অবদান অনস্বীকার্য। 1993 সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটিতে তিনি সমাজ কিভাবে ঐক্যবদ্ধ থাকে তা বোঝাতে সামাজিক সংহতি বা সামাজিক ঐক্যের ধারণাটি প্রথম স্পষ্টভাবে তুলে ধরেন। সামাজিক সংহতির ধারণা পরের পয়েন্ট। সামাজিক সংহতি বলতে ডুরখেইম মূলত সেই অদৃশ্য সামাজিক বন্ধনকে বুঝিয়েছেন যা সমাজের বিভিন্ন সদস্যকে একত্রে বেঁধে রাখে এবং সমাজকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করে। এটি হলো সমাজের সদস্যদের মধ্যে বিরাজমান একতা, পারস্পরিক নির্ভরশীলতা এবং সহযোগিতার মানসিকতা। ডুরখেইমের মতে সমাজ কোনো বিচ্ছিন্ন ব্যক্তির সমষ্টি নয়, বরং এটি একটি সুসংহত ব্যবস্থা যা তাদের সদস্যদের মধ্যে এক গভীর ঐক্যর জন্ম দেয়। ডুরখেইম বিশ্বাস করতেন যে সময়ের পরিবর্তনের সাথে সাথে সমাজের আকার এবং জটিলতা বৃদ্ধি পায়, যার ফলে সামাজিক সংহতির প্রকৃতির পরিবর্তন হয়। এই পরিবর্তনের মূল চালিকা শক্তি হলো শ্রম বিভাগ। প্রাচীন বা সরল সমাজের মানুষের চাহিদা ও পেশা ছিল সীমিত এবং প্রায় একই রকম। সেখানে সবাই প্রায় একই ধরনের কাজ করত, একই দেবতায় বিশ্বাস করত, একই ধরনের প্রথা মেনে চলত। মানুষের এই প্রবল সাদৃশ্য ও মিলের ওপর ভিত্তি করে যে সংহতি গড়ে ওঠে তাকে তিনি যান্ত্রিক সংহতি বলেছেন। এখানে যৌথ চেতনা বা সমাজের সাধারণ বিশ্বাস অত্যন্ত শক্তিশালী থাকে, যা ব্যক্তির নিজস্ব চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে যখন সমাজের পরিধি বাড়তে থাকে তখন মানুষের চাহিদা পূরণের জন্য সমাজে শ্রম বিভাগের উদ্ভব ঘটে। মানুষ ভিন্ন ভিন্ন পেশায় নিযুক্ত হয় এবং বিশেষায়নের অর্থাৎ স্পেশালাইজেশন হয়, ঠিক আছে, স্পেশালাইজেশনের সৃষ্টি হয়। আধুনিক শিল্পভিত্তিক সমাজে একজন মানুষ তার সমস্ত প্রয়োজন নিজে মেটাতে পারে না, তাকে অন্যের ওপরে নির্ভর করতে হয়। যেমন একজন কৃষক খাদ্যের জন্য, চিকিৎসক চিকিৎসার জন্য এবং শিক্ষক শিক্ষার জন্য একে অপরের ওপর নির্ভরশীল। এই পারস্পরিক নির্ভরশীলতা এবং শ্রম বিভাগের ফলে আধুনিক সমাজে যে নতুন ধরনের ঐক্য বা বন্ধন তৈরি হয় তাকে ডুরখেইম সামাজিক সংহতি বলে আখ্যায়িত করেছেন। মানবদেহের বিভিন্ন অঙ্গ যেমন আলাদা কাজ করলেও পুরো শরীরকে বাঁচিয়ে রাখতে একে অপরের ওপর নির্ভর করে। জৈবিক সংহতি ঠিক একইভাবে কাজ করে। এবার পার্থক্য, যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য। এখানে হচ্ছে সৃষ্টির মূল ভিত্তি। দেখো এই সংহতি গড়ে ওঠে সমাজের সাদৃশ্যের মধ্যে সমাজের সদস্যদের মধ্যে প্রবল সাদৃশ্য বা মিলের ওপর ভিত্তি করে। আর এইদিকে এই সংহতি গড়ে ওঠে সমাজের সদস্যদের মধ্যে বৈসাদৃশ্য এবং পারস্পরিক নির্ভরশীলতার ওপর ভিত্তি করে। দ্বিতীয় পয়েন্ট আছে সমাজের ধরন। এটি সাধারণ প্রাচীন সরল প্রথাগত এবং ক্ষুদ্র আকারের কৃষি নির্ভর সমাজে দেখা যায়। এটি আধুনিক জটিল ও বৃহৎ আকার এবং শিল্পভিত্তিক সমাজে পরিলক্ষিত হয়। 3. শ্রম বিভাগ ও বিশেষায়ন। এই সমাজে শ্রম বিভাগ এবং পেশাগত বিশেষায়ন থাকেই না। নারী পুরুষ বা বয়সের ভিত্তিতে সামান্য কাজ ভাগ করা থাকে। আর এই সমাজের মূল বৈশিষ্ট্য হলো অত্যন্ত জটিল শ্রম বিভাগ এবং উচ্চ স্তরের পেশাগত বিশেষায়ন। তারপর হচ্ছে যৌথ চেতনার মাত্রা। সমাজে যৌথ চেতনা অত্যন্ত তীব্র ও সর্বব্যাপী হয়। সমাজ ব্যক্তির ওপরে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে, আর এদিকে যৌথ চেতনা এখানে দুর্বল ও সীমিত হয়ে পড়ে। ব্যক্তির স্বাতন্ত্র্য এবং ব্যক্তিগত স্বাধীনতা অনেক বেশি গুরুত্ব পায়। তারপরে আইনের প্রকৃতি। এই সমাজে আইন মূলত দমনমূলক,
প্রথা ভাঙলে বা অপরাধ করলে সমাজের চরম ও কঠোর শাস্তি প্রদান করে। এখানে আইন মূলত ক্ষতিপূরণমূলক এবং সংশোধনমূলক। অপরাধের ক্ষেত্রে অপরাধীকে শুধরানোর সুযোগ এবং ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ দেওয়ার ওপরে জোর দেওয়া হয়। তারপর হচ্ছে সামাজিক বন্ধন। সাধারণত ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য, মূল্যবোধ এবং নৈতিকতার তীব্র বন্ধন মানুষকে যান্ত্রিকভাবে একত্রে যুক্ত রাখে। আর এদিকে অর্থনৈতিক প্রয়োজন, কার্যকারী উপযোগিতা এবং একে অপরের দক্ষতার প্রতি নির্ভরশীলতা মানুষকে একত্রে বেঁধে রাখে। তারপর উপসংহার। পরিশেষে বলা যায় এমিল ডুরখেইমের সামাজিক সংহতির ধারণাটি মানব সমাজের বিবর্তনের একটি চমৎকার চিত্র তুলে ধরে, যা সমাজ কিভাবে সরল সাদৃশ্য থেকে জটিল নির্ভরশীলতায় রূপান্তরিত হয় তার যান্ত্রিক ও জৈবিক সংহতির তত্ত্বের মাধ্যমে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তারপর কি, সমাজতত্ত্বের উদ্ভবের জন্য, পরের প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদান। এটা আলোচনা করব তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো এখানে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু হচ্ছে। ভূমিকায় কি বলা হচ্ছে, সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা হলো মানব সমাজ, সামাজিক সম্পর্ক এবং সামাজিক কাঠামোর বিজ্ঞানসম্মত অধ্যয়নের একটি আধুনিক শাখা। ইউরোপে এক বিশেষ রাজনৈতিক, অর্থনৈতিক ও বহুদিক অস্থিরতার প্রেক্ষাপটে সমাজতত্ত্বের জন্ম হয়। ফরাসি সমাজবিজ্ঞানী অগস্ট কোঁত 1839 খ্রিস্টাব্দে প্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন, যে কারণে তাকে সমাজতত্ত্বের জনক বলা হয়। সমাজতত্ত্বের এই আকস্মিক উদ্ভবের পেছনে কোনো একক কারণ দায়ী ছিল না, বরং মূলত তিনটি ঐতিহাসিক এবং যুগান্তকারী ঘটনা এর পথ প্রশস্ত করেছিল: জ্ঞানদীপ্তি, ফরাসি বিপ্লব আর হচ্ছে শিল্প বিপ্লব। এবারে সমাজতত্ত্বের উদ্ভবের মূল উপাদানসমূহ। প্রথমেই আছে এনলাইটমেন্ট। অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের যে গভীর বহুদিক ও দার্শনিক জাগরণ ঘটেছিল তাকে জ্ঞানদীপ্তির যুগ বলা হয়। এই সময় মন্তেস্কু, রুসো এবং ভলতেয়ারের মতো চিন্তাবিদরা সমাজ, রাষ্ট্র ও ধর্ম সম্পর্কে প্রচলিত অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের তীব্র সমালোচনা করে। তারা দৈব শক্তির বদলে যুক্তি, বিজ্ঞান এবং মানবতার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছিলেন। জ্ঞানদীপ্তির মূল কথা ছিল প্রকৃতির মতো মানব সমাজকেও বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং যুক্তির সাহায্যে বিশ্লেষণ করা সম্ভব। এই যুগের চিন্তাবিদরা বিশ্বাস করতেন যে মানুষের যুক্তিবোধ ও বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার মাধ্যমে সমাজের অগ্রগতি ও উন্নতি সাধন করা সম্ভব। তারপর কি বলা হচ্ছে, দেখো জ্ঞানদীপ্তির এই যুক্তিবাদী ও বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে সমাজতত্ত্বের একটি বিজ্ঞানসম্মত শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাত্ত্বিক ভিত্তি প্রদান করে। তারপরে কি বলা হচ্ছে, দেখো ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব কি, সমাজতত্ত্বের বিকাশে 1789 সালে ফরাসি বিপ্লবের প্রভাব ছিল সুদূর প্রসারী এবং প্রত্যক্ষ। ফরাসি বিপ্লব ইউরোপের দীর্ঘদিনের সামন্ততান্ত্রিক ব্যবস্থা, স্বৈরাচারী রাজতন্ত্র এবং চার্চের একাধিপত্যকে সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দেয়। সমাজে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার নতুন আদর্শ প্রতিষ্ঠিত হলেও বিপ্লব পরবর্তী ফ্রান্স চরম সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলার সম্মুখীন হয়। পুরনো সামাজিক কাঠামো ভেঙে যাওয়ার ফলে সমাজে যে তীব্র অরাজকতার সৃষ্টি হয় তা তৎকালীন চিন্তাবিদদের গভীরভাবে ভাবিয়ে তোলে। অগস্ট কোঁত এবং এমিল দুরখেইমের মতো সমাজবিজ্ঞানীরা অনুভব করেছিল যে সমাজ পুনরায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে সমাজের গঠন এবং পরিবর্তনের নিয়মাবলী বিজ্ঞানসম্মত অধ্যয়ন করা প্রয়োজন। মূলত এই সামাজিক শৃঙ্খলা পুনরুদ্ধারের তাগিদ থেকেই সমাজতত্ত্বের বাস্তব ভিত্তি রচিত হয়। তারপরে কি বলা হচ্ছে, দেখো শিল্প বিপ্লব। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে এবং ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেনে শুরু হওয়া শিল্প বিপ্লব ইউরোপের অর্থনৈতিক ও সামাজিক জীবনকে আমূল বদলে দেয়। সমাজ দ্রুত কৃষিভিত্তিক ব্যবস্থা থেকে শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হয়। বড় বড় কলকারখানা গড়ে ওঠার ফলে মানুষের কাজের খোঁজে গ্রাম ছেড়ে শহরে ভিড় জমাতে শুরু করে, যার ফলে দ্রুত নগরায়ন ঘটে। কিন্তু এই পরিবর্তনের ফলে সমাজে পুঁজিপতি ও শ্রমিক এই দুই নতুন শ্রেণীর উদ্ভব হয়, যা তীব্র শ্রেণী বৈষম্য দেখা দেয়। বস্তি সমস্যা, চরম দারিদ্র্য, অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিক শোষণ, আত্মহত্যা এবং অপরাধের মতো নতুন নতুন সামাজিক ব্যাধির সৃষ্টি হয়। মার্ক্স
কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, এমিল ডুরখেইমের মতো সমাজবিজ্ঞানীরা শিল্পায়নের ফলে সৃষ্টি এই জটিল আর্থসামাজিক সমস্যা এবং পুঁজিবাদী সমাজের কাঠামো বিশ্লেষণের তীব্র প্রয়োজনীয়তা অনুভব করে। এই জটিল পরিস্থিতির মোকাবিলার তাগিদেই সমাজতত্ত্বের পূর্ণাঙ্গ বিকাশ ঘটে। এবার তোমরা উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করবে। এইভাবে তোমাদের গুছিয়ে অ্যান্সারগুলো কিন্তু পরীক্ষায় লিখতে হবে।